আশা করি তোমরা সব ভালো আছো। আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা হয়ে গেছে, থার্ড টার্মের পরীক্ষার জন্য এবার প্রিপারেশন নিতে হবে। থার্ড টার্মে যে সিলেবাসগুলো তোমাদের দেওয়া হয়েছে তাতে রয়েছে একটা টেন্স। তো আমি আজকে ওই টেন্স সম্বন্ধে বলব। তোমরা ভার্ব সম্বন্ধে অল্প বিস্তর তোমরা জানো। তো এই যে টপিকটা আমরা করব এটা হচ্ছে ভার্ব রিলেটেড একটা টপিক। অ্যাকচুয়ালি ভার্বের সাথে তোমরা যখন ভার্ব করবে তখন তোমাদের তিনটে মূলত টপিক তোমাদেরকে করতে হবে। এক নম্বর টেন্স, দুই মুড, আর তিন হচ্ছে ভয়েস। এই তিনটে টপিক শেষ করার পর তোমার ভার্বটা কমপ্লিট হবে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে। তো আমরা আজকে টেন্সটা নিয়ে আলোচনা করব। মুড, ভয়েস এগুলো তোমাদের পরের ক্লাসে পরে অন্য 67 এগুলো রয়েছে, সেখানে তোমরা করবে। তো টেন্সে তাহলে আমরা এখানে কি পেলাম, যে টেন্সটা হচ্ছে ভার্ব রিলেটেড একটা বিষয়, ভার্ব রিলেটেড বিষয়। তো আমরা এখানে তাহলে কিছু চেঞ্জ দেখতে পাবো, যে চেঞ্জটা শুধুমাত্র ভার্বের ক্ষেত্রেই হবে। তার মানে একটা বাক্য ধরো আমি এখানে দিচ্ছি আই ডু দিস, এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? এটা। এখন এটা বিভিন্ন টেন্সে বিভিন্ন রকমভাবে এর পরিবর্তন হবে, সেইটাই আমাদেরকে শিখতে হবে। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে বক্সটার মধ্যে একটা শব্দ রয়েছে, কিন্তু এখন আমরা দেখব এই বক্সটার মধ্যে ভার্বের ঘরটার মধ্যে বেশ কতগুলো শব্দ রয়েছে। মানে ম্যাক্সিমাম ধরো তোমার 3টে শব্দ থাকতে পারে বক্সটার মধ্যে। তো ধরো সেখানে তোমার ডু ভার্বটা থাকছে, তার সাথে সাথে এর আগেতে কিছু ভার্ব তোমাকে দেওয়া হচ্ছে। আমি ধরো এখানে একটা দিলাম হ্যাভ বিন, আর এর সাথে কিছু করলাম, একটা যোগ করলাম, আইএনজি যোগ করলাম। যাই হোক, এখানে দেখো এই ভার্বের ঘরটার মধ্যে 3টে ওয়ার্ড আছে। হ্যাঁ, এটা হ্যাভ, বিন আর ডুইং। তো এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম, তোমরা 3টে ম্যাক্সিমাম পেতে পারো, দুটো হতে পারে, কোথাও একটা ব্যবহার যে হয় সেটা তোমরা জানো, সেটা ব্যাপারে বলতে হচ্ছে না। তোমরা এখন পর্যন্ত যতগুলো সেন্টেন্স তোমরা লিখেছো বা তোমরা যেভাবে লেখো এখন পর্যন্ত, সেখানে দেখা গেছে তোমরা ইনডিফিনাইট সেন্সে ব্যবহার করো। একটা ভার্বের ঘরটাতে তোমাদের একটা শব্দ থাকে। তো আমাদের বাক্যের মধ্যে এই ধরনের পরিবর্তনগুলো তোমাকে লক্ষ্য করতে হবে, এবং সেইটাই এই টেন্স চ্যাপ্টারের মধ্যে আমরা সেটা শিখব। তো এখন আমি ধরো এখানে 3টে ভার্ব লিখেছি, এদের মধ্যে এই ভার্বটা হচ্ছে নেম। এটাকে বলবো আমরা, এটাকে বলবো নোশনাল ভার্ব। নোশনাল ভার্ব বা এইটাই হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ভার্ব। আর এই দুটো ভার্বের সঙ্গেও তোমরা পরিচিত। এই ভার্বগুলো হচ্ছে একে কোনোভাবে হেল্প করছে, মানে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, বা আমি এটাকে বলবো অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার ভার্বের ঘরটাতে যদি একের বেশি শব্দ থাকে, তো তোমাকে জানতে হবে যে সেখানে নোশনাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে একটি, এবং সেটা তোমার সবার শেষে বসবে, আর তার আগে আমার থাকবে অক্সিলারি ভার্ব। যেমন এখানেতে আমরা ওই দুটো পেয়েছি, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে এবং নোশনাল ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা সে চলে গেছে লাস্টে। তো এই ধরনের পরিবর্তন আমরা এই টেন্সের মধ্যে দেখতে পাবো। তোমরা অভ্যস্ত এই ধরনের বাক্যতে,
এই যেখানেতে শুধুমাত্র এই ভার্বের ঘরেতে একটি শব্দ থাকে, একটি। আর এখন আমরা যেগুলো শিখতে হবে যে আরো ভার্বের মধ্যে আরো কিছু পরিবর্তনের দরকার হয়, সেই ব্যাপারটা কিন্তু টেন্স বলবো। এই চ্যাপ্টারটা তোমাদের সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা টেন্স বলতে কি বুঝবো? সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই টেন্সের মধ্যে টেন্স বলতে কি বোঝাবে। তো টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে দুটো জিনিস বোঝাবে। টেন্সেতে দুটো জিনিস তোমাকে বোঝাবে। নাম্বার ওয়ান, তোমাকে বলবে যে টাইম অফ দ্য অ্যাকশন, টাইমটা বোঝাবে, টাইম অফ দি অ্যাকশন এটা বোঝাবে। আর তার সাথে সাথে বোঝাবে যে কমপ্লিটনেস, কমপ্লিটনেস of the work, completeness of the work। তাহলে টেন্স চ্যাপ্টারের মধ্যে টেন্সটা, ভার্বের টেন্সটা এই দুটো জিনিসকে ইন্ডিকেট করে। প্রথমত হচ্ছে টাইম বোঝায়, কোন সময় কাজটা হচ্ছে। আর কমপ্লিটনেস, কমপ্লিটনেস বলতে কতটা কমপ্লিট হয়েছে কাজটা, তারও একটা ইন্ডিকেশন কিন্তু এই টেন্সের চ্যাপ্টারের মধ্যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো টাইম যদি বলি, টাইম আমাদের তিনটে রয়েছে। আমি যদি টাইমটাকে দেখাতে চাই তাহলে সেখানে দেখব টাইম হচ্ছে আমাদের তিনটে। একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। এই তিনটি টাইম তোমাদের রয়েছে। তার মানে যা কিছু ঘটনা ঘটবে, যা কিছু কাজ বোঝাবে অ্যাকশনটা, সেটা কিন্তু এই তিনটে টাইমের মধ্যে সীমাবদ্ধ হবে। মানে সেটা হতে পারে যে ওটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, প্রেজেন্টের কথা হতে পারে, এটা পাস্টের কথা বলছে, পাস্টে হয়েছিল সেই কথা, অথবা এটা হবে সেটা হচ্ছে ফিউচারের কথা বলছে। প্রেজেন্টটা আমি এখানে লিখে দিচ্ছি, প্রেজেন্টটা হচ্ছে যেটা আমরা বলবো বর্তমান। আর পাস্টটা কি? পাস্টটা হচ্ছে অতীত, এটা হচ্ছে অতীত। আর ফিউচারটা এটা হচ্ছে ভবিষ্যৎটা। এই তিনটে সময় আমাদের রয়েছে, এই তিনটে সময়ের মধ্যে আমার বোঝাবে। এখন কমপ্লিটনেস, কতটা কাজ হয়েছে, হ্যাঁ কতটা কাজ হয়েছে সেটা বোঝাতে গেলে আমরা চারটে পয়েন্ট আমরা পাবো। চারটে পয়েন্ট বলতে কি কি সেগুলো? না, প্রথমে ধরো আমরা ইনডিফিনাইট করলাম, ইনডিফিনাইট। তারপরে হচ্ছে ধরো কন্টিনিউয়াস, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস। তারপর ধরো পারফেক্ট, এবং শেষেরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কমপ্লিটনেসটা বোঝাতে গেলে আমি এখানে চারটে পয়েন্ট পাচ্ছি, হলে সেই কাজটা ইনডিফিনাইট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা ইনডিফিনাইট সেন্স দিচ্ছে। মানে সেখানে তুমি ধরতে পারবে না যে এটা হয়েছিল, কতটা হয়েছে, কতটা হবে, বা আদৌ হয়েছে কিনা, এই রকম কোনো ইন্ডিকেশন কিন্তু সেরকম তুমি পাবে না। ইনডিফিনাইট সেন্স বলতে সেটাই বোঝাচ্ছে মানে এটা জেনারেলি হয় এই রকম একটা, সেটা হতে পারে প্রেজেন্টে, হতে পারে পাস্টে, হতে পারে তোমার ফিউচারে, জেনারেলি। আর কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ কথাটা থেকে আসছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা ধরো চলছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর পারফেক্ট মানে কি? পারফেক্ট হচ্ছে কি, ধরো কাজটা তোমার কমপ্লিট হয়ে গেছে, তার মানে ও তখন পারফেক্ট স্টেটে রয়েছে, হ্যাঁ ও ঠিক ঠিক জায়গাতে রয়েছে, মানে আমার যেটা দরকার ছিল ওটা অলরেডি হয়ে গেছে, তার মানে অ্যাকশনটা পারফেক্ট স্টেটেতে রয়েছে।
কমপ্লিট হয়েছে, সেই কমপ্লিট সেন্সটা, এই পারফেক্ট কথাটি সেই কমপ্লিট সেন্সটাকে বোঝাচ্ছে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে তুমি আবার কনফিউজড হয়ে যাবে যে এখানে দুটো সেন্সই থাকবে। দেখো, পারফেক্টেরও সেন্স থাকবে, আবার কন্টিনিউয়াসেরও সেন্স থাকবে। তাহলে আমরা কমপ্লিটনেসটাকে বোঝাতে গেলে আমরা এখানে চারটে আমরা কথা পেয়েছি, হ্যাঁ, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এইগুলোকে তুমি প্রেজেন্টে যদি ধরো কোনো কাজকে তুমি ইনডিফিনাইট সেন্সে ব্যবহার করতে চাচ্ছ, মানে তুমি দেখাতে চাচ্ছ যে এটা জেনারেল সেন্সে, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে তখন তোমার প্রেজেন্ট হলে প্রেজেন্ট ইনডিফিনাইট, অথবা তারপরে ধরো প্রেজেন্ট টেন্সের কোনো কাজটা ধরো হচ্ছে এখন চলছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্টে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। একইভাবে পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমাদের টেন্স হচ্ছে। তাহলে পাস্টের ক্ষেত্রেও আমাদের তাই হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার একবার বলছি যে ইনডিফিনাইট এই কথাটি বলতে বোঝাচ্ছে যে জেনারেলি কাজটা হয়, হ্যাঁ, জেনারেলি হয়। এখানে তুমি সেরকম কোনো ইন্ডিকেশন পাচ্ছ না যে কাজটা হয়ে গেছে, কাজটা চলছে, এরকম কিছু না। জেনারেলি ধরো আমি খাই, আমি পড়ি, হ্যাঁ, এই ধরনের সেন্সগুলো, এই ধরনের যখন তুমি বোঝাতে চাইবে, ইনডিফিনাইট কথাটি কিন্তু সেই অর্থ বোঝাচ্ছে, সেই ধরনের সেন্স দিচ্ছে। আর কন্টিনিউয়াসটা কি? কাজটা হচ্ছে চলছে। পারফেক্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে পারফেক্ট স্টেটে রয়েছে। তাহলে এই অর্থে আমি আবার এটাকে বলতে পারি, এটাকে আমি যেটা কন্টিনিউয়াস সেটাকে আমি ইমপারফেক্ট টেন্সও বলতে পারি। তার মানে পারফেক্ট হলে কমপ্লিট হয়ে গেলে যদি সেটা আমরা পারফেক্ট বলি, তাহলে কন্টিনিউয়াস মানে সেটা তো চলছে, সেটা শেষ হয় এখন পর্যন্ত, তার মানে এটাকে আমরা আবার ইমপারফেক্ট বলতে পারি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের প্রত্যেকটা টেন্সে, মানে টোটাল তুমি ভাগ কটা পেলে, প্রেজেন্টের 4টে পাচ্ছ, পাস্টের 4টে, ফিউচারের 4টে, তার মানে 12টা টোটাল পাচ্ছ। এই 12টার মধ্যে দেখবে যে আমাদের যেটা ম্যাক্সিমাম লাগে সেটা হচ্ছে প্রেজেন্টের 3টে, পাস্টের 3টে, ফিউচারের 1টা, মানে 7-8টা হলে মোটামুটি আমাদের কাজ চলে যায়। হ্যাঁ, তো আমরা এখানে সবগুলোই করব। আমাদেরকে তাহলে শিখতে হবে কি করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে? এটা কি শিখবো আমরা? না, আমরা ভার্বের পরিবর্তনগুলো শুধু লক্ষ্য করব, যে ভার্বে কীভাবে পরিবর্তন হচ্ছে। মানে যদি ইনডিফিনাইট টেন্সে যদি ব্যবহার করো, সেক্ষেত্রে ভার্বের পরিবর্তনটা কি হচ্ছে। কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে কী রকম পরিবর্তনের দরকার হচ্ছে, পারফেক্টে কী হয়, কী দরকার হচ্ছে। আর এই প্রসঙ্গে আমি তোমাদের বলি, আগেও এই প্রথমেই বলেছি যে অক্সিলারি ভার্ব কিন্তু তোমাকে ভীষণভাবে সাহায্য করবে, সেটা ভীষণভাবে দরকার অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এখানে তোমরা ব্যবহার তার দেখতে পাবে, মেনলি হচ্ছে হ্যাভ ভার্বটা, বি ভার্বটা তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনজুগেশন। তোমরা কনজুগেশনটা অনেক আগে থেকেই করছো। হ্যাঁ, ভার্বের যে 3টে ধরো রূপ রয়েছে, যেমন ধরো ডু, ডিড, ডান, এই যে 3টে রূপ রয়েছে, মানে এটা হচ্ছে প্রেজেন্টের রূপ, এটা হচ্ছে পাস্টের রূপ, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফিউচার দেব না, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ভার্বটা লক্ষ্য করে দেখো, তুমি এটাকে ব্যবহার করেছো, আই ডু করেছো, তুমি এই 2 নম্বর যেটা সেটাও তুমি ব্যবহার করেছো আই ডি, কিন্তু 3 নম্বরটা তুমি আই ডান করতে পারছো না। হ্যাঁ, এটা তুমি কখনোই ব্যবহার করতে পারবে না। তার কারণ হচ্ছে এর হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল, যেটা তোমরা পরে করবে, এক ধরনের পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব। ওর মধ্যে ভার্বের যে ফোর্সটা সেটা কিন্তু কম থাকে। হ্যাঁ, ওকে যদি তুমি কিছু সাপোর্ট দাও, এর সাথে যদি কিছু যোগ করো, এর আগে
দাও তখন কিন্তু ভার্বের রূপটা আসবে, যাকে সেটা আমরা পরে করবো। তাহলে আমাদের প্রধান বিষয় হচ্ছে যে প্রত্যেকটা টেন্সেতে আমার ভার্বের যে কী পরিবর্তন হচ্ছে প্যাটার্নগুলো সেইগুলো আমরা এখানে লক্ষ্য করব। তো তাহলে আমরা স্টার্ট করি। ধরো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করব। প্রেজেন্ট ইনডিফিনাইট আমি উপরে আগে হেডিং দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট করে। এখানে আমরা কি দেখতে পাবো, তাহলে এখানে আমরা আবার বলে দিচ্ছি যে এখানে যে কাজটার কথা বলা হবে, ভার্বের দ্বারা যে কাজটা হচ্ছে বোঝাবে, সেটা কিন্তু একটা জেনারেল সেন্সে ব্যবহার করা হবে। ঠিক আছে, যেমন ধরো আমি ভাত খাই, এই ধরনের। তোমরা এই বাংলাতে ক্রিয়াপদের মধ্যে কিছু পরিবর্তনের ব্যাপার থাকে, সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করবে। তো তাহলে এই যে বাক্যটা তুমি ট্রান্সলেট করতে যাচ্ছ, তো ট্রান্সলেট করতে যাচ্ছ, তোমাকে প্রথমে আগে ঠিক করতে হবে যে আমার তো 3টে শব্দ রয়েছে। আমার ধরো এই বাক্যটার মধ্যে যে সাবজেক্টকে আগে তোমাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, ভার্বকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, আর অবজেক্ট যদি থাকে সেটা আছে কি না, বা আদার্স অন্য কোনো আবার পার্টস হয়তো থাকতে পারে, সেগুলো কি আছে সেগুলো তোমাকে দেখতে হবে। ধরো আমি এখানে প্রথমে আমি ঠিক করলাম এটা হচ্ছে এস মানে সাবজেক্ট, দ্বিতীয়টা ভাত কি খায়, ভাত, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর তৃতীয়টা এই খায়, এটা খাওয়া বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভাত। আর বাক্যটা হচ্ছে স্টেটমেন্ট। তোমাদের বোধহয় ক্লাসে আমি বলেছিলাম স্টেটমেন্ট, কোশ্চেন, কমান্ড বা ডিজায়ার, এক্সক্লামেশন, এই ধরনের আমি সেন্টেন্সে ক্লাসিফিকেশান করেছিলাম। সেখানেতে বলা ছিল, তো সেখানে দেখবে যে সেন্টেন্সে যেটা স্টেটমেন্টে জেনারেলি কী হয়, তারা এসভিও প্যাটার্নে, ইংরেজিতে এসভিও প্যাটার্ন মানে প্রথমে তোমাকে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর তোমাকে অবজেক্ট দিতে হবে, এই প্যাটার্নে তোমাকে ফলো করতে হবে। কিন্তু আমার বাংলাতে কি দেখতে পাচ্ছ, সেই ধরনের করছে না। বাংলাতে প্রথমে এস, তারপর ও, তারপর বি, বাংলাতে কিন্তু করছে না। তাহলে তোমাকে এইটাকে যখন ট্রান্সলেট করতে যাবে, তার সাথে সাথে তোমাকে ওই ওয়ার্ডগুলোকে একটু সাজাবার ব্যাপারটাও তোমার কাছে রয়ে যাচ্ছে। এরা দিয়েছে, আমি বাংলাটা লিখেছি এসওভি ধরে রয়েছে, তোমাকে ওটাকে সাজিয়ে করতে হবে এসভিও। তো তাহলে আমার এখানে এসকে আমি আছে তার আই হল, তারপর ভি খায়, তো এটা ইট। এবার ওটা ধরো এখানে কি রয়েছে ভাত, তাহলে আমি রাইস করলাম। এবার তাহলে এখানে তোমরা বলো যে কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছ না? এখানে কোনো পরিবর্তন কিন্তু আমরা ভার্বের ঘরে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। হ্যাঁ, যেমন আমরা ইট ভার্বটা জানি, সেই ইট ভার্বটা এখানে বসেছে, এর সাথে কোনো রকম কোনো ইনফ্লেকশন যোগ হয়নি, কোনো তার আগে কোনো অক্সিলারি ভার্ব যোগ হয়নি, কোনো রকম পরিবর্তন হয়নি। এবং তার একটা ইন্ডিকেশন কিন্তু তোমরা বাংলাতেও দেখতে পাবে, খাই শব্দটার সাথে দেখবে সেখানেও তো সেরকম কোনো কিছু যোগ নেই। তাহলে এখানে এই সাবজেক্ট ভার্ব নিয়ে তোমার কনফিউশনের ব্যাপার নেই, এটা যেমন আছে তেমন থাকতে হবে, জাস্ট তোমাকে সাজিয়ে দিতে হবে। বাংলাটা ধরো এসওভি রয়েছে বা ওর একটু পরিবর্তন করে বসেছে তারা, কিন্তু তোমাকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাবে তখন তোমাকে কিন্তু এই প্যাটার্নটা স্টেটমেন্টের ক্ষেত্রে এই প্যাটার্নটা তোমাকে কিন্তু ফলো করতে হবে। তো তাহলে তুমি এই যে আই ইট রাইস এভাবে করলে ভার্বের ব্যাপারটা তোমার হচ্ছে লক্ষ্য করার বিষয়। তো এখানে দেখতে পাচ্ছি ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, ভার্বের যে বেস ফর্ম সেটা বসে যাচ্ছে।
তার মানে এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা, এস এস ফর সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হচ্ছে না, প্রথমে এস বসছে, তারপর ভার্বের 1 নম্বর রূপ, যাকে ওই যে কনজুগেশন তোমাকে বলেছি 3টে ফর্ম রয়েছে, 1 নম্বর রয়েছে মানে বেস ফর্মটা রয়েছে, আর ও রয়েছে। তো এসও ঠিকই আছে, তো আমি এই V1টা তোমাকে কিন্তু নজর দিতে হবে। তো তাহলে পেজের ইন্ডিপেন্ডেন্টে কী হবে, প্রথমে এস, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম V1 করছি সেটাকে, আর অবজেক্টটা যেমন আছে তেমন থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা তোমরা আগে হয়তো তোমরা পড়েছো, যে সাবজেক্টের সাথে ভার্বের একটা কানেকশান রয়েছে, একটা রিলেশন রয়েছে, এটাকে মেনটেন করতে হয়। সেটা কি না, সাবজেক্টটা যে পার্সন হবে, যে নাম্বার হবে, ভার্বটাকেও সেরকম তোমাদের করতে হবে। তো ধরো এখানে এ ফার্স্ট পার্সনে রয়েছে আইটা, কিন্তু সেই জন্য ধরো এখানে কোনো পরিবর্তনের দরকার হয় না। কিন্তু যদি মনে করো সাবজেক্টটা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তার মানে আমি এটা লিখে দিচ্ছি, সাবজেক্টটা ধরো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে তোমাকে একটা ইনফ্লেকশন দিতে হবে। মানে ইনফ্লেকশন বলতে কি, মানে সাফিক্স প্রিফিক্সটাও তোমরা হয়তো শুনেছো, কি নাও থাকতে পারে, কিন্তু ইনফ্লেকশন হচ্ছে সেই শব্দটার পরে, ভার্বের পরে, ধরো ভার্বের পরে আমাকে কিছু একটা যোগ করতে হয়। হ্যাঁ, যেমন ধরো এখানে আমি একটা ইনফ্লেকশন যোগ করবো, সেটা হচ্ছে ধরো এস বা ইএস, এইরকম একটা ইনফ্লেকশন এই দুটোর মধ্যে একটা তোমাকে বসাতে হবে, মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি দেখো এটা তোমার ঠিক হেল্প করবে, নাম্বার চেঞ্জের যে নিয়মগুলো রয়েছে, কোথায় এস হয় কোথায় ইএস হয়, ঠিক সেই নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য হবে, এবং সেইভাবে তোমরা সেটার সাথে ওয়ার্ডটার সাথে ভার্বটার সাথে এই ইনফ্লেকশনটা অ্যাপ্লাই করবে। হলে এস হলে এস, ইএস হলে ইএস। তো ধরো এখানে যদি আমি সাবজেক্টটাকে যদি হি করে দিই, তাহলে এবার ভার্বটা আমার যে পরিবর্তনটা হবে, এখানে আমি একটা এস দিয়ে দিলাম, হি এস। এই ব্যাপারটা, এই যে সাবজেক্টটা যেরকম হবে, ভার্বটা সেরকম হবে, এটা সব টেন্সেতেই অবশ্য ফলো করা হয়। মানে সব জায়গাতেই সাবজেক্টের সাথে ভার্বের একটা যে কানেকশান রয়েছে, মানে সাবজেক্টটা যে পার্সনের হবে, যে নাম্বারের হবে, এই ভার্বটা কিন্তু সেই রকম পরিবর্তনটাকেও সেই রকমভাবে রাখতে হবে। এই একটা ব্যাপার আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর এই যে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, এই ব্যাপারটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা শুধু নজর দেবে যে এখানে ভার্বের জায়গাটায় কী কী পরিবর্তনের দরকার হচ্ছে, সেটা তোমরা শুধু ফলো করো। হ্যাঁ, আর এগুলো তোমাদের প্রবলেম নয়। হ্যাঁ, তুমি যখন বাংলাটাকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাচ্ছ, বাংলাতে যে তোমাকে ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে সেগুলো এলোমেলোভাবে থাকতে পারে, তোমাকে সেখানে চেষ্টা করতে হবে যে সেখানে আমি একটা অর্ডারে তোমাকে নিয়ে আসতে হবে। মানে তোমাকে যদি স্টেটমেন্ট হয়, স্টেটমেন্টটি আমি ধরছি, সেক্ষেত্রে তোমাকে এই এস ভিও প্যাটার্ন ফলো করতে হবে, এবং ভার্বের জায়গাটা কী পরিবর্তন হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা চলে যাই তারপরে
সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা আগেই বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয় না, এখানে কাজটা চলছে বোঝায়, কাজটা চলছে এখনো পর্যন্ত, কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করা যায়, তার মানে এ একটা কমপ্লিট পারফেক্ট বলতে যদি সেই কমপ্লিটনেস সেন্সটা দেয়, যেটা কমপ্লিট যেটা সেটাকে যদি আমরা পারফেক্ট বলি, তাহলে সেই সেন্সে এইটাকে আমরা কিন্তু ইমপারফেক্টও বলতে পারি। এই টেন্সটাকে আমরা ইমপারফেক্টও বলতে পারি, মানে কাজটা কমপ্লিট করা যায় না, কমপ্লিট হয়নি, এখনো চলছে। ঠিক আছে, এখানে একটু বাংলাতে কি পরিবর্তনের ব্যাপার হয় সেটাকে আমরা দেখে নিই। আমি বলেছি বাংলা তো ক্রিয়াপদের সাথে কিছু যোগ হয়, সে ব্যাপারটা থাকে যে আমাকে হেল্প করে। বাংলাতে আমি ব্যবহার করছি, আমি লিখছি, এই বাক্যটা এই যে লিখছি বাংলাতে ক্রিয়াপদের পর তুমি ছি ছ এসব যোগ করছো, এটা আমাকে হেল্প করে, বলে দেয় যে এই সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বা কিসে করব সেটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয়, বলে দেয়। সেটা তোমরা খেয়াল রাখবে। ধরো ওই যে আমি ভাত খাই, ওই বাক্যটা আমি এখানে আবার লিখছি, আমি ভাত খাইতেছি, একটু সাধু ভাষাতে এটা লিখেছি, তেছিতে ছোট রয়েছে, এইটা লক্ষ্য করবে। ওখানে খাই ছিল, খাই প্রেজেন্ট ইনডিফিনাইটে, এখানে তার সঙ্গে কিছু যোগ হয়েছে, তেছি যোগ হয়েছে। তো এটা আমাকে বুঝিয়ে দেয় যে আমি এই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে প্যাটার্ন রয়েছে তাতে করব। এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাটার্নটা কী হয় না, সেখানে তোমাকে করতে হয় এইভাবে। প্রথমে এসটা তো তুমি নিচ্ছ, তারপর হচ্ছে একটা বিভাগ দাও। আমি পরিষ্কার করে এখানে উল্লেখ করে দিচ্ছি, অ্যামিজারের মধ্যে। হ্যাঁ, তুমি প্রথমে সাবজেক্ট দিচ্ছ, তারপর অ্যামিজার দিচ্ছ, তারপর হচ্ছে ভার্ব। এবার এখানেও ভার্বের কিছু ইনফ্লেকশন যোগ করতে হবে ভার্বের সাথে। সেটা কি? সেটা হচ্ছে আইএনজি। এখানে ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে, এটা একটা তোমার ইনফ্লেকশন। এবার তারপরে তোমার আর যে রিজিনাল পার্টসগুলো রয়েছে, বাকি যেগুলো ধরা আছে রয়েছে, সেটা হতে পারে তোমার অবজেক্ট, হতে পারে তোমার অ্যাডভার্বিয়াল অ্যাডভান্স কোনো কিছু, যা কিছু হোক না কেন, সেটাকে আমি লাস্টে দিই। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটে যদি আমি এটাকে ট্রান্সলেট করতে যাই, আগে প্রথমে এখানে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে আমি আগে আইডেন্টিফাই করে দিই। এইটা ধরো সাবজেক্ট, এটা সাবজেক্ট হলো, এটা অবজেক্ট হলো, এইটা হচ্ছে ভার্ব। আমি আইডেন্টিফাই করে ফেললাম। এবার এস মানে আমিটা ট্রান্সলেট করো, জাস্ট এক্ষেত্রে শুধু ট্রান্সলেট করে দাও, আমিটা মানে আই, ট্রান্সলেট হয়ে গেল। এবার অ্যামিজারের মধ্যে তোমাকে একটা বসাতে হবে, অ্যাম বসাবে না ইজ বসাবে না আর বসাবে, এটা কে বলে দিবে? তোমার সাবজেক্টটা বলে দিবে। কারণ আমি বলেছি যে রিলেশন সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশন আছে, সাবজেক্টটা যেমন হবে ভার্বেরও সেরকম, তাদের মধ্যে একটা যে এগ্রিমেন্ট রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা বলে কনকর্ড, তো সেটা তোমাকে কিন্তু মেনটেন করতে হয়। তো এখানে আমি বলে দিচ্ছি যে এখানে অ্যাম হয়, আমি বলে দেবো যে কোথায় তুমি অ্যাম দেবে, কোথায় ইজ দেবে, কোথায় আর দেবে, সেটা বলছি পরে। তো আমি এখানে অ্যাম হলো। এবার তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্বটা তোমার কী রয়েছে? ভার্বটা খাওয়া, তারপর ইট। তো তুমি জাস্ট ইটের সাথে তোমরা আইএনজিটা যোগ করে দাও, ইটের সাথে আইএনজি যোগ করে দাও। ইটিং আমার হয়ে গেল। যেটা প্রবলেম ছিল ভার্বটাকে নিয়ে, সেই ভার্বের জায়গাটা কমপ্লিট করে ফেলেছি, আর কোনো প্রবলেম নাই। এবার ও যেমন রয়েছে জাস্ট সেটাকে ট্রান্সলেট করব। যেমন ভাত রয়েছে, ওটাকে ট্রান্সলেট করলে কী হয়? রাইস আমার ট্রান্সলেট হয়। তাহলে এই বাক্যটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে ফেলেছি। এবার আমি তোমাদের ওই অ্যামিজারের ব্যাপারটা আমি একটু বলে দিই, কোথায় তুমি অ্যামটা ব্যবহার করবে। অ্যামটা তোমার সবসময়তেই ব্যবহার হবে আয়ের ক্ষেত্রে। আয় মানে কি? তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম। আচ্ছা, এবার তোমার আরটা কোথায় ব্যবহার করবে? আরটা তুমি ব্যবহার করবে তোমার ধরো
পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল মানে কি ওইটা ফার্স্ট পারসন প্লুরাল করে দিলাম। আচ্ছা, আর কোথায় তুমি ব্যবহার করতে পারবে, এটা তুমি ব্যবহার করতে পারবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে সিঙ্গুলার প্লুরাল যাই হোক সবগুলোকে তুমি ব্যবহার করবে। তোমরা তো জানো যে সেকেন্ড পারসনে ইউটা তুমিও তারও ইংরেজি ইউ হয়, তোমরা সেটাও একই হয়। আর থার্ড পারসনে প্লুরালে তোমাকে ব্যবহার করতে পারো। আর কোথায় ব্যবহার করবে? থার্ড পারসন প্লুরাল। তাহলে এই তিনটে জায়গায় ব্যবহার করতে পারো। আর তুমি ইজটা কোথায় ব্যবহার করবে? বাকি যেসব জায়গা রয়েছে, মানে আমি ধরো বাকি রয়েছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের ভার্বের প্যাটার্নটা কীরকম হবে সেটা আমরা দেখলাম। কি সেখানে পরিবর্তনের দরকার হয়, সেখানে ইনফ্লেকশন লাগে কি না, সেখানে কি কোনো আমি বললাম যে অনেক সময় আমাদের অক্সিলারি ভার্বের দরকার হয়, সেটা লাগে কি না সেটাও দেখো। অক্সিলারি ভার্বের দিনে লাগছে, এটাই হচ্ছে ফার্স্ট তুমি প্রথম পেলে যেখানে ভার্বের ঘরটাতে দুটো শব্দ রয়েছে। হ্যাঁ, আমি তোমাদের বলেছি যে যেটা শেষে সবার শেষে থাকবে সেটা হচ্ছে মোশনাল হবে, মানে প্রিন্সিপাল ভার্বের ঘরে পড়বে। আর প্রথমে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের মধ্যে পড়বে। তাহলে এই প্রথম তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে স্টার্ট করছো, এখানে প্রথম তুমি কিন্তু ভার্বের ঘরটাতে দুটো করে শব্দ পাচ্ছ। আর এখানে ভার্বের সাথে একটা ইনফ্লেকশন যোগ করতে হচ্ছে। ইনফ্লেকশন তুমি প্রেজেন্ট ইনডিফিনাইটও যোগ করেছো, সেখানে এস বাই এস যোগ করেছো। আর এখানে যেটা যোগ করছো সেটা হচ্ছে আইএনজি যোগ করছে। এটা খেয়াল রাখবে, এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে অ্যামিজার, অ্যামিজারটা কোথায় তুমি বসাবে। তোমাদের এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা অঙ্কর যেটা বলে সেটাকে তোমাকে মেনটেন করতে হবে। খুবই কেয়ারফুলি, ওই জায়গাতে তোমার ভুল হয়ে যেতে পারে। এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে। আজকে এই পর্যন্ত। এর পরের দিন ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবে সবাই।